হুম বিশ্বের ১৫০টি দেশের রাজধানী আর মুদ্রার নাম মানে একসাথে দেখলে তো যে কারোর মাথা ঘুরে যাওয়ার কথা। হ্যাঁ, একদম। একটা সাধারণ তালিকা হিসেবে দেখলে মনে হবে যেন কোনো টেলিফোন ডিরেক্টরি পড়া হচ্ছে। ঠিক, কিন্তু এই বিশাল তথ্যের সাগরে যদি নির্দিষ্ট কিছু প্যাটার্ন বা ছন্দ খুঁজে পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? বেশ সহজ হয়ে যাবে পড়াশোনাটা। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেই কাজটাই করব। আমাদের সামনে রয়েছে একটি অত্যন্ত গোছানো কুইক রিভিশন প্যাক, মূলত পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা কিছু স্লাইড। এবং এখানে আসলে মুখস্থ করার মতো তেমন কিছু নেই। একদমই না, বরং ভৌগোলিক অবস্থান, নামের মিল আর অর্থনৈতিক জোটগুলো কিভাবে কাজ করে সেটা বিশ্লেষণ করে আমরা এই ১৫০টি দেশের তথ্য মস্তিষ্কে গেঁথে নেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের এই অংশটি থেকে তো প্রশ্ন আসেই, আর এই বিস্তর তথ্য মনে রাখার প্রধান শর্ত হল বিচ্ছিন্নভাবে না পড়ে এদেরকে গ্রুপিং করা। রাইট। ভৌগোলিক নৈকট্য বা ঐতিহাসিক কারণে অনেক দেশের মুদ্রার মধ্যে কিন্তু দারুণ কিছু মিল থাকে। এই মিলগুলো ধরতে পারলেই অপশন থেকে সঠিক উত্তরটা বেছে নেওয়া বেশ সহজ হয়। আচ্ছা। আজকের এই সেশনে আমরা এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং ওশেনিয়া পর্যন্ত একটা গোছানো মানচিত্র ধরে এগোব। তাহলে প্রথম স্লাইডটা দেখি। দক্ষিণ এশিয়া এবং আমাদের চারপাশের প্রতিবেশী দেশগুলো দিয়েই শুরু করা যাক। চলুন। এই অঞ্চলের দিকে তাকালেই প্রথমেই একটা খুব পরিচিত প্যাটার্ন চোখে পড়ে। আমাদের নিজেদের দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা আর মুদ্রার টাকা। হ্যাঁ। কিন্তু এর বাইরের বেশ কয়েকটি দেশের মুদ্রার নামে অদ্ভুত একটা মিল রয়েছে। যেমন ভারতের রাজধানী নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, নেপালের কাঠমান্ডু আর শ্রীলঙ্কার শ্রী জয়াবর্ধনেপুরাকুট্টে। ঠিক। এই ৪টি দেশের কথা যদি ধরি, ভৌগোলিক সীমানা আর রাজধানী সম্পূর্ণ আলাদা হলেও এদের সবার মুদ্রার নামে কিন্তু রুপি। আর ঠিক এই জায়গাটিতেই প্যাটার্ন কাজ করে। পরীক্ষার হলে যখন দক্ষিণ এশিয়ার কোনো দেশের মুদ্রা জানতে চাওয়া হবে, তখন এই রুপি ক্লাস্টারের কথা মাথায় থাকলে খুব দ্রুত উত্তর করা সম্ভব। একদম। এর বাইরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিজস্ব কিছু স্বকীয়তাও আছে। যেমন স্লাইডে দেখছি ভুটানের রাজধানী থিম্পু আর তাদের মুদ্রার নাম গুলট্রাম। মালদ্বীপের রাজধানী মালে, যাদের মুদ্রার নাম রুফিয়া। এই রুফিয়া নামটার সাথে কিন্তু আবার রুপির একটা ধ্বনিগত মিল পাওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। অন্যদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল আর তাদের মুদ্রার নাম আফগানি, যা দেশের নামের সাথেই সরাসরি যুক্ত। বেশ সোজা এটা। আর মিয়ানমারের রাজধানী নেপিদাও, মুদ্রা হল কিয়াট। আচ্ছা, প্রতিবেশী দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের নামও উল্লেখযোগ্য। তাদের রাজধানী ব্যাংকক আর মুদ্রা বাথ। তবে পূর্ব এশিয়ার দিকে গেলে দুটো দেশের মুদ্রার নাম পরীক্ষার্থীদের বেশ বিভ্রান্তিতে ফেলে। হ্যাঁ, ওই চীন আর জাপানের ব্যাপারটা। ঠিক। একটি হলো চীন, যাদের রাজধানী বেইজিং এবং মুদ্রা ইউয়ান। অন্যটি জাপান, রাজধানী টোকিও এবং মুদ্রা ইয়েন। এই ইউয়ান আর ইয়েন এই কাছাকাছি উচ্চারণের কারণেই মূলত কনফিউশনটা তৈরি হয়। আর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কথাও বলতে হয়। তাদের রাজধানী সিউল আর মুদ্রা হল ওন। এই বিভ্রান্তি এড়ানোর একটা সহজ উপায় হল দেশগুলোর নামের ইংরাজি বানানের সাথে মুদ্রার বানানের একটা সম্পর্ক তৈরি করে নেওয়া। ভালো বুদ্ধি। তবে দক্ষিণ কোরিয়ার ওই ওন মুদ্রার প্রসঙ্গটি মাথায় রাখা জরুরি, কারণ এর সাথে পূর্ব এশিয়ার আরেকটি দেশের সরাসরি মিল রয়েছে। আমরা যদি আসিয়ান আর পূর্ব এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকাই, সেখানেও কিছু চমৎকার ক্লাস্টার দেখা যায়। আসিয়ান অঞ্চলের কথা উঠলে প্রথমেই আসে ইন্দোনেশিয়া। তাদের রাজধানী জাকার্তা আর মুদ্রার নাম রুপিয়া। এখানেও কিন্তু সেই রুপি শব্দের একটা প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিত। আবার সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। এদের অর্থনীতি অনেকটাই পশ্চিমা ধাঁচের, আর মুদ্রাও হল ডলার। ঠিক। ফিলিপিনের রাজধানী ম্যানিলা আর মুদ্রা পেসো। ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং মুদ্রা ডং। মানে এই দেশগুলোর অর্থনীতি অত্যন্ত বৈচিত্র্যময়, আর মুদ্রার নামকরণেও সেই বৈচিত্র্যের ছাপ রয়েছে। এই অঞ্চলের আরও কয়েকটি দেশের তথ্য আমাদের রিভিশন প্যাকে রয়েছে। কম্বোডিয়ার রাজধানী নমপেন, মুদ্রা রিয়াল। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান, মুদ্রা কিপ। ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান, মুদ্রা ডলার। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটা, মুদ্রা তুগরিক। আর উত্তর কোরিয়া? ওই যে একটু আগে দক্ষিণ কোরিয়ার মুদ্রার কথা বলছিলাম, এবার দেখুন উত্তর কোরিয়ার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। ও আচ্ছা।
তাদের রাজধানী পিয়ংইয়ং, কিন্তু মুদ্রার নাম সেই ওয়ন। ভাবতে অবাক লাগে, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উত্তর আর দক্ষিণ কোরিয়ার অবস্থান একেবারে দুই মেরুতে। হ্যাঁ, তাই তো। অথচ তাদের দুজনেরই মুদ্রার নাম এক। ইতিহাস ও ভাষার এই সংযোগগুলো মনে রাখলে তথ্যগুলো আর নিরস মনে হয় না। সত্যি, রাজনৈতিক বৈরিতার মাঝেও এই ভাষাগত মিলগুলো বেশ কৌতূহলোদ্দীপক। এশিয়ার এই পূর্ব অংশ থেকে এবার যদি আমরা পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের স্লাইডটার দিকে তাকাই, চলুন। সেখানে মনে রাখার সবচেয়ে মোক্ষম কৌশল হল দেশগুলোকে মাত্র দুটো ব্লকে ভাগ করে ফেলা। রিয়াল আর দিনার। একদম ঠিক, রিয়াল এবং দিনার। মধ্যপ্রাচ্যের ৮টি গুরুত্বপূর্ণ দেশ এই দুটি মুদ্রার আওতাতেই চলে আসে। যেমন রিয়াল ভিত্তিক দেশগুলোর মধ্যে পড়ছে সৌদি আরব, যার রাজধানী রিয়াদ, কাতার, দোহা, ওমান, রাজধানী মাস্কাট, এবং ইরান, তেহরান। এই 4টি দেশের রাজধানী মুখস্থ করে শুধু রিয়াল শব্দটি মনে রাখলেই কাজ শেষ। আর ঠিক একইভাবে দিনার ব্লকের দেশগুলোকেও আলাদা করা যায়। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, বাহরাইনের রাজধানী মানামা, ইরাকের রাজধানী বাগদাদ। হ্যাঁ, এবং জর্ডানের রাজধানী আম্মান। এই 4টির মুদ্রাই হল দিনার। দারুণ। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে তথ্য মুখস্থ না করে এই রিয়াল আর দিনারের ফিল্টার ব্যবহার করলে মস্তিষ্কের উপর চাপ অনেক কমে যায়। এই গ্রুপিংটা অত্যন্ত লজিক্যাল। তবে মধ্যপ্রাচ্যে এই দুই ব্লকের বাইরেও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ স্লাইডে আছে। হ্যাঁ, ওই ব্যতিক্রমগুলো। যেমন সংযুক্ত আরব আমিরাত, যাদের রাজধানী আবুধাবি কিন্তু মুদ্রা হল দিরহাম। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা শেকেল। আর তুরস্কের রাজধানী আঙ্কারা, তাদের মুদ্রা লিরা। এশিয়ার এই বিস্তীর্ণ মানচিত্র পেরিয়ে এবার আমাদের ইউরোপের দিকে নজর দেওয়া উচিত। ইউরোপের অর্থনৈতিক কাঠামো কিন্তু এই মহাদেশের মুদ্রা ব্যবস্থাকে অধ্যয়ন করার জন্য সবচেয়ে বড় সুবিধা তৈরি করে দিয়েছে। একেবারে সঠিক পর্যবেক্ষণ। ইউরোপের একটা বড় অংশের দেশ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আলাদা আলাদা মুদ্রা ব্যবহার করে অর্থনৈতিক জটিলতা বাড়াবে না, বরং একই মুদ্রার ছায়াতলে আসবে। ইউরো। হ্যাঁ, এই মুদ্রার নাম ইউরো। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি বিরাট স্বস্তির জায়গা। পশ্চিম ইউরোপের শক্তিশালী দেশগুলো যেমন ফ্রান্স, রাজধানী প্যারিস, জার্মানি, বার্লিন, ইটালির রোম, স্পেন, মাদ্রিদ, পর্তুগাল, লিসবন, নেদারল্যান্ডস, আমস্টারডাম, বেলজিয়াম, ব্রাসেলস এবং অস্ট্রিয়া, ভিয়েনা, এই 8টি দেশের রাজধানী আলাদা হলেও এদের সবার মুদ্রা একটাই, ইউরো। তার মানে এই দেশগুলোর কোনোটির নাম প্রশ্নে দেখলেই চোখ বন্ধ করে ইউরো দাগিয়ে দেওয়া যায়। একদম। তবে প্রশ্নকর্তারা কিন্তু এই সুবিধার জায়গাটা ভালো করেই জানেন, তাই তারা অনেক সময় ইউরোজোনের বাইরের দেশগুলো নিয়ে বেশি প্রশ্ন করেন। হ্যাঁ, পরীক্ষার্থীদের কনফিউজ করার জন্য। যেমন যুক্তরাজ্য বা ব্রিটেনের রাজধানী লন্ডন, কিন্তু তারা কখনোই ইউরো গ্রহণ করেনি, তাদের মুদ্রা পাউন্ড। আবার সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, তাদের মুদ্রাও ইউরো নয়, বরং সুইস ফ্র্যাঙ্ক। এই ব্যতিক্রমগুলো থেকেই সাধারণত প্রশ্ন তৈরি করার চেষ্টা করা হয়। ঠিক। ব্যতিক্রমগুলো মনে রাখার পাশাপাশি ইউরোপের উত্তরের অংশ অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটি নিয়েও একটি দারুণ প্যাটার্ন রয়েছে। তবে তার আগে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার কথা বলতে হয়, যাদের রাজধানী মস্কো এবং মুদ্রা রুবেল। আচ্ছা, এবার স্ক্যান্ডিনেভিয়ার কথায় আসি। এই অঞ্চলের দেশগুলোর মুদ্রার নামের মধ্যে একটা অদ্ভুত ধ্বনিগত মিল আছে। কেমন? সুইডেন, রাজধানী স্টকহোম, মুদ্রা ক্রোনা। নরওয়ে, রাজধানী অসলো, মুদ্রা ক্রোন। ডেনমার্ক, রাজধানী কোপেনহেগেন, মুদ্রা ক্রোন। এবং আইসল্যান্ড, রাজধানী রেইকিয়াভিক, মুদ্রা ক্রোনা। ও, ক্রোন আর ক্রোনা। হ্যাঁ, অর্থাৎ ক্রোন বা ক্রোনা শব্দটি শুনলেই বুঝতে হবে এটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের কথা বলা হচ্ছে। তবে এই অঞ্চলের ফিনল্যান্ড, যার রাজধানী হেলসিঙ্কি, এবং আয়ারল্যান্ড, রাজধানী ডাবলিন, এরা আবার ইউরো ব্যবহার করে। এই ধ্বনিগত মিলগুলো আসলেই খুব কাজের। তবে ইউরোপের পূর্ব ও বলকান অঞ্চলের স্লাইডটার দিকে তাকালে বেশ কিছু অপরিচিত ও আনকমন মুদ্রার নাম চোখে পড়ে। হ্যাঁ, এই অংশটি পরীক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং বটে। যেমন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, মুদ্রা জলটি। ইউক্রেনের রাজধানী কিয়েভ, মুদ্রা রিভনিয়া। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, মুদ্রা ফোরিন্ট। রোমানিয়ার রাজধানী বুকারেস্ট, মুদ্রা লেউ। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, মুদ্রা লেভ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ, মুদ্রা করুণা। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মুদ্রা দিনার। বাপরে, এই বৈচিত্র্যময় নামগুলোর মধ্যেও আবার গ্রিস, যার রাজধানী অ্যাথেন্স, এবং ক্রোয়েশিয়া,
রাজধানী জাগ্রেব, এদের মতো দেশও রয়েছে যারা ইউরো ব্যবহার করে। পূর্ব ইউরোপের এই নামগুলো অপরিচিত মনে হলেও বারবার পড়ার মাধ্যমে এগুলো আয়ত্তে আনা সম্ভব। ইউরোপের এই জটিলতা থেকে বেরিয়ে এবার যদি আমরা আফ্রিকা মহাদেশে প্রবেশ করি, চলুন। সেখানেও কিন্তু বেশ কিছু ঐতিহাসিক ও ভৌগোলিক প্যাটার্ন দেখতে পাব। প্রথমে উত্তর আফ্রিকার স্লাইডটার দিকে তাকালে বোঝা যায় যে এই অঞ্চলের ওপর মধ্যপ্রাচ্যের একটি স্পষ্ট প্রভাব রয়েছে। সেটা কিভাবে? যেমন লিবিয়া, রাজধানী ত্রিপোলি, টিউনিশিয়া, রাজধানী টিউনিস এবং আলজেরিয়া, রাজধানী আলজিয়ার্স। এই তিনটি দেশের মুদ্রাই হল দিনার। আচ্ছা, দিনার। আবার মরক্কোর রাজধানী রাবাত, তাদের মুদ্রা দিরহাম। ভৌগোলিক নৈকট্যের কারণেই এই মুদ্রার নামগুলোর মিল তৈরি হয়েছে। এর পাশাপাশি মিশর, রাজধানী কায়রো, এবং সুডান, রাজধানী খার্তুম, এই দুই প্রতিবেশীর মুদ্রায় আবার পাউন্ড। ভৌগোলিক নৈকট্যের প্রভাবটা এখানে খুব স্পষ্ট। কিন্তু আফ্রিকার পশ্চিম অংশে গেলে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থনৈতিক মডেল দেখা যায়। এই অঞ্চলের বিশাল একটি অংশে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের কারণে একটি সাধারণ মুদ্রা ব্যবহৃত হয়, যার নাম সিএফএ ফ্র্যাঙ্ক বা সিএফএ ফ্র্যাঙ্ক। এই ক্লাস্টারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেনেগাল রাজধানী ডাকার, আইভরি কোস্ট রাজধানী ইয়োমোসুক্রো, মালি রাজধানী বামাকো, নাইজার রাজধানী নিয়ামে, বুর্কিনা ফাসো ওয়াগাদুগু এবং টোগো রাজধানী লোমে। এই সবগুলো দেশের মুদ্রা ওই একটি সিএফএ ফ্র্যাঙ্ক। ইউরোপের ইউরোর মতো এটিও একটি দারুণ ক্লাস্টার, যা মনে রাখলে অনেকগুলো দেশের তথ্য একসাথে কভার হয়ে যায়। শুধু মনে রাখতে হবে নাইজেরিয়া, যার রাজধানী আবুজা, মুদ্রা নাইরা, এবং ঘানা, রাজধানী আকরা, মুদ্রা সেডি, এই দুটো দেশ এই জোনের বাইরে। ঠিক একইভাবে পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় গেলে আরেকটি ছোট ক্লাস্টার পাওয়া যায়। কেনিয়া, রাজধানী নাইরোবি, উগান্ডা কাম্পালা, এবং তানজানিয়া দোদোমা। এই তিনটি দেশের মুদ্রাই হল শিলিং। এরকম ছোট ছোট গ্রুপ করে নিলে পড়াটা অনেক গোছানো হয়। রাইট। আফ্রিকার বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ইথিওপিয়া, আদ্দিস আবাবা, মুদ্রা বীর; রুয়ান্ডা, কিগালি, ফ্রাঙ্ক; দক্ষিণ আফ্রিকা, প্রিটোরিয়া, র্যান্ড; জিম্বাবুয়ে, হারারে, ডলার; জাম্বিয়া, লুসাকা, কোয়াচা; এবং অ্যাঙ্গোলা, রাজধানী লুয়ান্ডা, মুদ্রা কোয়াঞ্জা। আফ্রিকা পেরিয়ে এবার আমেরিকা মহাদেশের দিকে দৃষ্টি দেওয়া যাক। উত্তর আমেরিকায় কোনো কনফিউশন নেই। বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনীতি, যুক্তরাষ্ট্র, রাজধানী ওয়াশিংটন ডিসি, এবং কানাডা, রাজধানী অটোয়া, দুজনেরই মুদ্রা ডলার। হ্যাঁ, কিন্তু মধ্য আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পুরোটাই যেন পেসো মুদ্রার রাজত্ব। স্প্যানিশ ঔপনিবেশিক প্রভাবের কারণেই হয়তো এই মিল। তা তো বটেই। মধ্য আমেরিকায় মেক্সিকো, রাজধানী মেক্সিকো সিটি, কিউবা, হাভানা, এবং ডমিনিকান প্রজাতন্ত্র, সান্তো ডোমিঙ্গো, সবার মুদ্রাই পেসো। এই পেসো মুদ্রার আধিপত্য দক্ষিণ আমেরিকায় গেলে আরও ব্যাপকভাবে চোখে পড়ে। আর্জেন্টিনা, বুয়েনাস আয়ার্স; চিলি, সান্টিয়াগো; কলম্বিয়া, বোগোতা, এবং উরুগুয়ে, মন্টেভিডিও। এই প্রতিটি দেশের মুদ্রা পেসো। দারুণ। সুতরাং ল্যাটিন আমেরিকার কোনো দেশে না মেলে অপশনে পেসো থাকলে সেটি সঠিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে কিছু ব্যতিক্রমও আছে। ব্রাজিল? হ্যাঁ, সবচেয়ে বড় ব্যতিক্রম হল ব্রাজিল। তাদের রাজধানী ব্রাসিলিয়া এবং মুদ্রা রিয়াল। এছাড়া পেরু, লিমা, মুদ্রা সোল; ভেনিজুয়েলা, কারাকাস; বলিভার, ইকুয়েডর, কুইটো, ডলার; প্যারাগুয়ে, আসেনসিয়ন, গুয়ারানি, এবং বলিভিয়া, সুক্রে, বলিভিয়ানো। ঠিক। মধ্য আমেরিকার কয়েকটি ব্যতিক্রমে দেশ হল পানামা, পানামা সিটি, বালবোয়া; জামাইকা, কিংস্টোন, ডলার; এবং কোস্টারিকা, স্যান জোজে, কোলন। আমাদের রিভিশন প্যাকের সর্বশেষ গন্তব্য হল ওশেনিয়া বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসমূহ। এই অঞ্চলেও ডলারের বেশ শক্ত অবস্থান রয়েছে। অস্ট্রেলিয়া, রাজধানী ক্যানবেরা; নিউজিল্যান্ড, ওয়েলিংটন; এবং ফিজি, সুভা, এই তিনটি পরিচিত দেশের মুদ্রাই ডলার। এমনকি সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হনিয়ারার মুদ্রাও ডলার। এই দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে অন্যান্য যাদের নাম সচরাচর পরীক্ষায় আসে তারা হল পাপুয়া নিউগিনি, পোর্ট মোরেসবি, কিনা, সামোয়া, আপিয়া, টালা, টোঙ্গা, নুকুয়ালোফা, পাঙ্গা, এবং ভানুয়াতু, পোর্ট ভিলা, ভাতু। আমরা বিশ্বের ১৫০টি দেশের বিশাল একটি মানচিত্র পার করে এলাম। হ্যাঁ, অনেক তথ্য। এই পর্যায়ে রিভিশন প্যাকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করা দরকার, মাইন্ড ম্যাপ।
এতক্ষণ ধরে আমরা যে ক্লাস্টার বা গ্রুপিংয়ের কথা বলছিলাম তার একটি সার সংক্ষেপ এই মাইন্ড ম্যাপে দেওয়া আছে। এই ভিজুয়াল টুলটি মস্তিষ্কে তথ্য ধরে রাখতে ভীষণ সাহায্য করে। যেমন ডলার ব্লকের নিচে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরকে একসাথে রাখা হয়েছে। ইউরো ব্লকে আছে জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন ও নেদারল্যান্ডস। রুপি শুনলেই মনে পড়বে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কথা। রিয়াল ব্লকে আছে সৌদি আরব, কাতার, ওমান, ইরান। আর আফ্রিকার সেই সিএফএ ফ্র্যাঙ্ক ব্লকে আছে সেনেগাল, মালি ও নাইজার। এভাবে পড়লে কোনো তথ্যই আর বিক্ষিপ্ত মনে হয় না। এই পদ্ধতিটি সত্যিই যে কোনো বড় সিলেবাসকে ছোট করে আনার জন্য দারুণ কার্যকর। আমাদের আলোচনার একদম শেষে এসে আমরা 5টি অতি দ্রুত রিভিশন ফ্যাক্টস বা আল্ট্রা কুইক রিভিশন ফ্যাক্টস দেখে নেব। চলুন দেখি। এই তথ্যগুলো এতটাই মৌলিক যে বিভিন্ন সাধারণ জ্ঞানের পরীক্ষায় এগুলো বারবার ঘুরে ফিরে আসে। প্রথমত, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, যার রাজধানী মস্কো এবং মুদ্রা রুবেল। দ্বিতীয়ত, বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি, যাদের নিজস্ব কোনো বিশাল অর্থনীতি না থাকলেও তারা মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে। তৃতীয় তথ্যটি বেশ চমকপ্রদ। সাধারণত একটি দেশের একটিই রাজধানী থাকে, কিন্তু দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যাদের 3টি রাজধানী রয়েছে: প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমফন্টেইন। চতুর্থ তথ্যটি হল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা হল ডলার। আর পঞ্চম এবং শেষ তথ্যটি হল সবচেয়ে বেশি ইউরোপীয় দেশের সাধারণ মুদ্রা হিসেবে ইউরো ব্যবহৃত হয়। এই 5টি তথ্য একেবারে ঠোঁটস্থ রাখার মতো। একদম। এতগুলো দেশের নাম, রাজধানী আর মুদ্রা একসাথে দেখে প্রথমে ভয় লাগাই স্বাভাবিক, কিন্তু আজকে আমরা যেভাবে প্যাটার্ন ধরে ধরে আলোচনা করলাম তাতে স্পষ্ট হয়ে গেল যে সঠিক কৌশল জানা থাকলে এই বিশাল সিলেবাসও খুব সহজে আয়ত্ত করা সম্ভব। ঠিক তাই। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুধু পরিশ্রম নয়, বরং এই ধরনের গোছানো স্মার্ট ওয়ার্ক অনেক বেশি কাজে দেয়। এই রিভিশন প্যাকটি নিশ্চয়ই পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। কিছু বিষয় নিয়ে গভীরভাবে ভাবারও সুযোগ থাকে। আমরা আলোচনার সময় দেখেছি ইউরোপের অনেক শক্তিশালী স্বাধীন দেশ নিজেদের নিজস্ব মুদ্রা না ছাপিয়ে ইউরো ব্যবহার করছে। হ্যাঁ, আবার আফ্রিকার অনেক দেশ ব্যবহার করছে সিএফএ ফ্র্যাঙ্ক। একবার ভেবে দেখার মতো বিষয় হল, একটি দেশের সম্পূর্ণ নিজস্ব কোনো মুদ্রা না থাকাটা কি সেই দেশের অর্থনীতিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে, নাকি অন্য কোনো প্রভাবশালী অর্থনৈতিক জোট বা বড় দেশের ওপর তাদেরকে নির্ভরশীল করে তোলে? চমৎকার একটি প্রশ্ন। নিজস্ব মুদ্রার স্বাধীনতা বনাম যৌথ মুদ্রার নিরাপত্তা, এই সমীকরণটি অর্থনীতির এক বিশাল ও জটিল অধ্যায়। এই প্রশ্নটি মাথায় রেখেই আজকের আলোচনাটি আমরা শেষ করতে পারি। পড়াশোনার পাশাপাশি এই ধরনের বিশ্লেষণাত্মক চিন্তা আমাদের জ্ঞানকে আরও শানিত করে। অত্যন্ত সময় উপযোগী একটি ভাবনার খোরাক। আজকের এই গভীর বিশ্লেষণ বা অডিও গাইড এখানেই সম্পন্ন হচ্ছে। নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই আবারও বিস্তারিত আলোচনা হবে। সবার জন্য শুভকামনা।